আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। সংবাদ সম্প্রসারণে আপনাদের আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি। আবু সাইদ খান, আপনাকে দিয়ে আলোচনা আজকে শুরু করতে চাইব। মেয়াদের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন এবং সামনে চ্যালেঞ্জ একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার। নারায়ণগঞ্জ নির্বাচনের যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন তৈমুর আলম খন্দকার, তিনি প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ আসলে করছেন বিরোধী যে প্রার্থী আছে তার ব্যাপারে, এবং সেলিনা হায়াৎ আইভি সরকার দলীয় প্রার্থী আছে। নিজের যেই তার সামনে চ্যালেঞ্জ সেটি হচ্ছে নিজের দলেরই যে বিভাজনগুলো। এই সব কিছু মিলিয়ে সবাই আসলে নারায়ণগঞ্জ নির্বাচনকে নিয়ে নানা সমীকরণ করছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? কারণ নির্বাচনের আর মাত্র 2 দিন সময় আছে। সারা দেশের মানুষেরই চোখ নারায়ণগঞ্জে। তো এখানে তিনটি বিষয়। একটা হলো নির্বাচন কমিশন কেমন কাজ করছে। নির্বাচন কমিশন অনেক হয়, সবাই তাকিয়ে আছে, কিন্তু নির্বাচন কমিশন চোখ বুজে আছে। তো তারা কোন রকম নির্বাচন পার করে দেওয়ার জন্য তাদের কর্তব্য। তো এখানে আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে পুরানো মামলায় কিছু তৈমুর আলম খন্দকারের লোকজনকে ধরপাকড়ের কোনো যুক্তি ছিল বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন বিষয়টি দেখতে পাবে। তবে নির্বাচন জমে উঠেছে, দুই পক্ষই তারা মাঠে আছে। এখানে হাড্ডাহাড্ডি অবস্থা বলে মনে হচ্ছে। নির্বাচনটা একটু অন্যরকম। সারা দেশে এটা মানে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন বলে মনে হয় না। কেননা এখানে ডক্টর আইভির সঙ্গে যেমনই করে আওয়ামী লীগের মনোনীত, তার সঙ্গে একটা বিরোধী নাগরিক সমাজের একটা সমর্থন আছে। তো এই অর্থে কেবলমাত্র নৌকার প্রার্থী না, নৌকা এবং প্লাস আরো কিছু। অপরদিকে তৈমুর আলম খন্দকার বিএনপির শীর্ষ নেতা হওয়ার পরেও তাকে নারায়ণগঞ্জের সভাপতির পদ থেকে, কেন্দ্রীয় উপদেষ্টার পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। সেই দিক থেকে তিনি বিএনপির প্রার্থী নন। তারপরে বিএনপির বিরাট সংখ্যক কর্মীরা এখানে তার সঙ্গে আছে। তো এবং কর্মীদের এক অংশ যারা দলের প্রতি আনুগত্যের কারণে তারা হয়তো বা তার সঙ্গে নাও থাকতে পারে, তবে বিরাট সংখ্যক কর্মীরা দেখা যাচ্ছে, নেতা কর্মীরা তার হয়ে কাজ করছেন বলে দেখা যাচ্ছে। এখানে আইবির অবস্থাটা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু সবাই জানে যে আওয়ামী লীগে ওখানে দ্বিধা বিভক্ত। এখানে ডক্টর আইভি এবং শামীম ওসমান সাপে নেউলের সম্পর্ক, এই সম্পর্ক রয়েছে, এটা জানা কথা। সেখানে নাগরিক সমাজের ভোট এবং বিরোধীদের ভোট পাওয়ার জন্য আইবিকে, সেলিনা হায়াৎ আইবিকে শামীম ওসমান বিরোধী অবস্থান গ্রহণ করতে হয়েছে। আবার দলের চাপে শামীম ওসমানকে আইবিকে কোনোভাবে সমর্থন জানাতে হচ্ছে, যদিও তার সমর্থকরা এখন পর্যন্ত পত্রপত্রিকায় দেখছি তারা সেইভাবে নামেনি। এবং এই অবস্থাটা আর একটা হচ্ছে যে এখানে সেলিনা হায়াৎ আইবির কথা মনে হচ্ছে যে শামীম ওসমান দূরে থাকলে তার ভালো। এখানে তিনি তার ভোট চান না, কেননা শামীম ওসমানের ভোটের চেয়ে শামীম ওসমান বিরোধীদের ভোটই তার কাম্য। এখানে কৌশলে বিরোধী পক্ষের ভোটকে, আওয়ামী লীগের বিরাট ভোটের সঙ্গে বিরোধী পক্ষের ভোটকে তিনি যুক্ত করতে চাইছেন। আর এইটাও যুক্ত করার ক্ষেত্রে শামীম ওসমানের বিরোধী অবস্থান তাকে নিতে হচ্ছে, যার কারণে তাকে গডফাদার ইত্যাদি বলে চিহ্নিত করা হচ্ছে। তো এই হচ্ছে একটা অবস্থা। এটা একটা অন্যরকম নির্বাচন, এবং এই নির্বাচনে জয় পরাজয় বলা কঠিন। কেননা এই নির্বাচনটা যেমনই করে কেবলমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নির্বাচন যেমনই নয়, তেমনই করে এখানে পুরোপুরি আইভি অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত আইভির সঙ্গে কিন্তু তৈমুর আলম খন্দকারের নির্বাচন কেবলমাত্র নয়। এখানে আওয়ামী লীগ মনোনীত অর্থাৎ আওয়ামী লীগের ভোটের বাইরেও তার একটা ভোট ব্যাংক হয়ে গেছে। সবকিছু মিলে ব্যাপারটা অন্যরকম এবং একটা জটিল হিসাব। এই হিসাবে কি দাঁড়ায় বলা যায় না। তবে এই জটিল হিসেবে আসলে নির্বাচন কমিশন কেমন ভূমিকা রাখবে সেটিও কিন্তু আরেকটি বড় প্রশ্ন। আপনার কাছে আরো শুনবো, তবে মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে জানতে চাইবো আপনার সমীকরণের কথা। পাশাপাশি কি মনে হয় নারায়ণগঞ্জ নির্বাচনে কি পরিবর্তন আসবে, নাকি যিনি আছেন তিনি আসলে বহাল থাকবেন? দেখেন, প্রথমত বলি যে নারায়ণগঞ্জ একটা শক্ত ব্যাটল গ্রাউন্ড, রাজধানীর কাছে।
এর আগে যতবারই নারায়ণগঞ্জ হয়েছে আপনাদের খুব খেয়াল থাকবার কথা, বিএনপি সে সময় সেনাবাহিনী নারায়ণগঞ্জে সেনা মোতায়েন নিয়ে এত অস্থির অবস্থা তৈরি করলো যে নারায়ণগঞ্জ রিয়েল অর্থেই একটা ব্যাটল গ্রাউন্ড। কিন্তু সেনা মোতায়েন ছাড়াই নারায়ণগঞ্জে ভালো নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জের ভালো নির্বাচন করার একটা ঐতিহ্য আছে, কাজে আমি মনে করি যে নির্বাচনটি ভালো হবে, খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। নির্বাচনী আচরণবিধি নিয়ে কিছু প্রশ্ন আছে এবং যেটি তৈমুর আলম অভিযোগ করছে, এই অভিযোগগুলি নির্বাচন কমিশনের দেখা উচিত। ভোটের সমীকরণ খুব স্পষ্ট। আইভির নিজস্ব ভোট হচ্ছে উসমান পরিবার বিরোধী ভোট, আইভির নিজস্ব সলিড ভোট ব্যাংক হচ্ছে উসমান পরিবার বিরোধী ভোট, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক সমাজ, তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসায়ী সমাজের একটা বড় অংশ। আওয়ামী লীগের কিছু ভোট এমনিতেই তার সঙ্গে আছে, 5,19,000 ভোট, তো তার মধ্যে শামীম ওসমানদের বা ওসমান পরিবারের সমর্থিত কিছু ভোট আছে। আইবি যদি এই শামীম ওসমানদের ভোটটা পায় তাহলে পরে তার ব্যবধানটা কিছুটা কমে আসবে তৈমুরের সঙ্গে। তৈমুর আলম খন্দকার যদি বিএনপির ক্যান্ডিডেট থাকতেন তাহলে তার যে শক্তিটি থাকতো তার সঙ্গে হেফাজত যুক্ত হতো, তার সঙ্গে আকরাম সাহেবের নেতৃত্বে কিছু সব নাগরিক কমিটি থাকতে পারতো, তাহলে তার নাম্বারটা বাড়তে পারতো। কিন্তু মুশকিল হচ্ছে যে তিনি বিএনপির থেকে কক্ষচ্যুত হওয়ার কারণের জন্য বিএনপির যে মূল ধারা, সেই মূল ধারা তাকে অফিসিয়ালি সমর্থন দিবে না, এবং সেইখানে বিএনপির যারা অন্য নেতৃবৃন্দ আছে তারা কোনোভাবেই চাইবেন না যে বিএনপির বাইরে থেকে তৈমুর আলম বিএনপির চাইতে বড় নেতা হয়ে যাচ্ছেন, এরকম একটি সমীকরণে তারা তৈমুর আলমকে সমর্থন দিবেন না। কাজে তারা হয়তো নিষ্ক্রিয় থাকবেন, ভোট নাও দিতে পারেন। কাজে এই দিক থেকে সুস্পষ্ট সমীকরণটি হচ্ছে ওসমান পরিবারের বিরোধী ভোট শামীম ওসমান আইবির পক্ষে, নাগরিক সমাজের ভোট আইবির পক্ষে, আইভির বাবা এবং তার নিজে মিলিয়ে নৌকার কিছু ভোট তার আছে। তার সঙ্গে যদি এতদিন শামীম ওসমানের ভোট ছাড়াই কিন্তু উনি জয়ী হয়েছে, কাজে শামীম ওসমান যদি যুক্ত হয় তাহলে তার ভোটের ব্যবধানটা বাড়বে, আর শামীম ওসমান যদি যুক্ত না হয় তাহলে ভোটের ব্যবধান কমবে। এখানে বরং শামীম ওসমান আলোচনার জন্য যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে শামীম ওসমান একটা বড় জটিলতার মধ্যে পড়েছে, কারণ শামীম ওসমানকে আইভিকে জিতিয়ে শামীম ওসমানকে প্রমাণ করতে হবে যে সে আইভির পক্ষে ছিল। কোনো কারণে যদি আইভির বিপর্যয় ঘটে তার সমস্ত দায় দায়িত্বটা কিন্তু শামীম ওসমানের ঘাড়ে পড়বে। কাজে যে কোনো কৌশলের কারণেই হোক শামীম ওসমান এখন এমন একটি জায়গা আছে, সেদিন তিনি বলেছেন তার জীবনের সবচেয়ে কষ্ট, সবচেয়ে বেদনা নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। আমার ধারণা তিনি তার সবচেয়ে জীবনের রাজনৈতিক সমীকরণের সবচেয়ে জটিল অঙ্কের জায়গায় আছেন, কারণ কোনো কারণে যদি আইভি ফেল করে তাহলে পরে যেটি প্রমাণিত হবে যে শামীম ওসমানের কারণে ফেল করলো, আর পাস করলে পরে আইভি রহমান যেটা বলছে যে আমি শামীম ওসমানের ভোট ছাড়াই পাস করেছি। কাজে আপনারা যারা টকশো করছেন, সাংবাদিক বন্ধুরা যারা রিপোর্ট করছেন, এই নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে আরো অনেক আলোচনা করতে হবে বলে আমার ধারণা। জি, এবং সব শেষে আমরা সবাই সব মহল থেকে যত থিওরি দাঁড় করাই না কেন 16 তারিখে আসলে সেই ফলাফলটি নিশ্চয়ই জানা যাবে যে সমীকরণের শেষমেশ কোথায় যে দাঁড়াচ্ছে। এবং আমরা বরাবরই আসলে নির্বাচন পছন্দ করি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন তো আমাদের দেশের একটি ঐতিহ্যই বলা যায়, কিন্তু এই নির্বাচনী সভা সমাবেশ মিটিং মিছিলের সাথে মিলিয়েই ওমিক্রন প্রসঙ্গে আপনাদের কাছে জানতে চাইব, কারণ আজ কিন্তু করোনা প্রসঙ্গের যেই ডেটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। গত 4 মাস পরে আবারও কিন্তু আমরা দেখছি যে শনাক্তের হার 12-তে চলে গিয়েছে এবং মৃত্যুও 12 হয়েছে, এবং সরকারের 11 দফা আজকে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে জানতে চাইবো এই 11 দফা দিয়ে কি করোনার সংক্রমণের লাগাম কতটা টেনে ধরা যাবে? এটি তো দফার প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সারা পৃথিবীতে ওমিক্রন ছড়াচ্ছে, আমাদের এখানে ধরেন নানা পূরণের মধ্য দিয়ে আমরা একটা অভিজ্ঞতার জায়গায় এসেছি। আমাদের করোনার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আমার ধারণা এই ব্যবস্থাপনায় অভিজ্ঞতা এবং গলতি যেটা আছে সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো। এই যে সচেতনতার যে জায়গাটি আমরা করেছি, ট্রেনে অর্ধেক বাসের কথা বলতে পারবো না, কারণ বাংলাদেশে সড়ক পরিবহন কার নিয়ন্ত্রণে কার মাধ্যমে পরিচালিত হয় এটা একমাত্র আল্লাহ জানেন। কাজেই বাসের মালিক, বাসের শ্রমিক, বাসের যারা আছেন তারা এটা
মানবেন কি মানবেন না জানি না, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষকে জি, সচেতন মঞ্জুরুল থাকতে হাসান হবে। বুলবুল ভারত থেকে বিশেষ একটু জি যুক্ত করে দিতে চাইবো, বাস মালিকরা কিন্তু কিছুক্ষণ আগেই তারা জানিয়ে দিয়েছে যে যত আসুন তত যাত্রী নিয়ে কিন্তু তারা চলবে, তাদের সেই এটা কাজে তারা বাংলাদেশ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। কাজে বাংলাদেশ সড়ক পরিবহনের এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, কোন সরকারের আন্ডারে একটা ঈশ্বর বলতে পারেন, এটা নিয়ে আমাদের আর বলার, এটা যতই বলবেন তত সময় নষ্ট হবে। কাজে সময় নষ্ট করতে চায় না, মানুষকে সচেতন হতে হবে, হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে হবে, দ্রুত পরীক্ষার জায়গাটাতে করতে হবে। এখন পর্যন্ত আমি দেখছি যে আমরা খালি নাম্বার বাড়াচ্ছি, কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর এখন কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছে না যে করোনার যে নতুন ধরন অমিক্রনে কতজন আক্রান্ত হচ্ছে, অথবা কোন ধরনের অমিক্রণ মানে অসুখে কতজন আক্রান্ত হচ্ছে। এখন 2টি বা 3টি ধরনের তো একই ধরনের ওষুধ হবে না। কাজে আমি মনে করি আমাদের স্বাস্থ্য দপ্তর বা আইডিসি এর ইতিমধ্যেই চিন্তা করতে হবে। ভারতে যেটা বলা হয়েছে যে অমিক্রণ ছড়াবে দ্রুত, স্বাস্থ্য মানে একদম সর্দি কাশির মতো হবে, স্বাস্থ্য সচেতনতা একমাত্র লক্ষণ। কিন্তু আমাদের এখানে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি যে কোনটা ডেঙ্গু, কোনটা অমিক্রন, কোনটা ডেল্টা, কোনটা মূল ধারার করোনা, তাহলে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটা বড় জটিলতা হবে। আমি আমার চিকিৎসা ব্যবস্থাপনা এটা দেখছি না। এক, দ্বিতীয় যেটি হচ্ছে যে আমাদের টিকা ব্যবস্থাপনায় নানা ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে বুস্টার ডোজের ব্যাপারে যে ব্যবস্থাপনা আছে সেখানে খুব ভালো দিক আছে। কারণ ধরেন আমি এবং আমাদের পরিবারের সহ, আমার মা সহ আমরা যারা দ্বিতীয় ডোজটি নিয়েছিলাম, তার সঙ্গে যারা ডোজ নিয়েছেন তাদের অনেকেই পেয়েছেন, টেক্সট পেয়েছেন, কিন্তু 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু আমরা কোনো টেক্সট পাই নাই। কাজে যারা আমাদের মতো ভদ্রলোক বাড়িতে বসে আছে যে কবে টেক্সট আসবে, তারা কিন্তু বুস্টার ডোজ নিতে পারছে না। কাজে স্বাস্থ্য দপ্তর তাদের যে টেকনোলজি সেটাও করা দরকার। আর আরেকটা আমার ধারণা যে বাইরে মানে করোনা টেস্টের সুবিধাটা আরেকটু বাড়ানো দরকার, এবং জেলাগুলোতেও তো আসলে আমরা খুব বেশি একটা বাড়াতে পারিনি এখন পর্যন্ত, কারণ অর্ধেকের বেশি জেলাতেই এখনো আরটিপিসিআর ল্যাব স্থাপন করা যায়নি। এই বিষয়গুলো নিয়ে আমরা জি শুনবো। তবে আরেকটি যেটি হচ্ছে, যেটা আপনি বললেন 12 দফা হোক 6 দফা হোক, সেখানে এই যে ক্যাম্পেইনটা জারি রাখতে হবে। মিনিস্টার সব রাস্তায় নেমেছেন, খুব ভালো। মানুষকে মানে ভয় বা ভীতি দেখানোর দরকার নেই, কিন্তু মানুষের মধ্যে এইটি দেখাতে হবে যে আপনার স্বাস্থ্য সুরক্ষা আপনাকেই করতে হবে। কারণ আমার ধারণা মানুষ করোনায় আক্রান্ত হলে কি পরিস্থিতির সৃষ্টি হয় এটা বোধহয় মানুষ এখন জানতে পেরেছে। লকডাউন বন্ধ করা এগুলি কোনো সমাধান না, মানুষের সচেতনতা একমাত্র সমাধান। আবু সাইদ খান, এই একই বিষয় নিয়ে আপনার কাছেও শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবু সাইদ খান, বিরতিতে যাবার আগে ওমিক্রন বা করোনার এই যে দ্রুত বিস্তার ঘটছে বাংলাদেশে, বিশেষ করে আজকেই আমরা দেখলাম যে 12 পার হয়ে গিয়েছে শনাক্তের হার, এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে কি মনে হয় সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছে সেগুলো দিয়ে এই সংক্রমণের লাগাম কতটা টেনে ধরা যাবে? দুটো বিষয়, একটা হলো সরকারের বিধিনিষেধ গুলো বাস্তবায়ন, আর একটা হচ্ছে চিকিৎসার বিষয়টি। তো বিধিনিষেধ গুলো আমরা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বক্তব্য আছে, যেমন ধরুন যে পরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বলে সরকার ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যে আমার মনে হয় ঘোষণা থেকে সরকার সরে গেছে, বিশেষ করে পরিবহন মালিকদের কথা যেটা আমার মনে হলো যে সরকার সরে এসেছে, তারা সব যাত্রী নিয়ে যাবে। তারপর হচ্ছে যে 11 দফা যে ঘোষণা দিয়েছে, সেখানে কতগুলো জিনিস আরো স্পেসিফিক করা উচিত ছিল, যেগুলো করা হয় নাই। যেমন কমিউনিটি সেন্টার গুলো, বিয়ের অনুষ্ঠানগুলো চলছে, এগুলো কি অব্যাহত রাখবে? এ ব্যাপারে সরকার একটু চোখ বন্ধ করে আছে। আর একটা হচ্ছে নারায়ণগঞ্জে তো চোখ খুলেই নাই, যে নারায়ণগঞ্জে নির্বাচনে সরকার ধরেই নিয়েছে যে নির্বাচনে তো স্বাস্থ্যবিধি মানার দরকার নাই, এমন একটা ভাবখানা স্বাস্থ্য অধিদপ্তরে। কেন সেখানে ঘোষণা দেওয়া কিংবা এখানে বাস্তবায়নের জন্য যে সতর্কতা বাণীটাও সেখানে সেইভাবে উচ্চারিত হয়নি, যে কারণে নারায়ণগঞ্জ তো ফ্রি স্টাইল চলছে। এবং এখন যদি আমরা মনে করি যে নারায়ণগঞ্জের যদি এখানে আক্রান্ত হয় সেই ঢেউ ঢাকাতে এসে লাগবে না, এমনটা ভাববার তো কোনো কারণ নেই। আর একটা হলো অর্ধেক যাত্রীর বিষয়টা ভুল ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে যখন অফিস আদালত পুরো খোলা আছে, সেখানে অফিস আদালত গুলোতেও নিয়ন্ত্রণ করা দরকার। যেমন আমরা তো অতীতে আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এবং এটা সম্ভব যে অফিস আদালত গুলো তার সংখ্যা, কর্মচারীর সংখ্যা অর্ধেক করতে পারত, সেখানে অনলাইনে একটা বিরাট অংশ যুক্ত হতে পারত, কিন্তু সেই ব্যাপারগুলোকে কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলছে না। আর একটা হচ্ছে যে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য যে বিষয়গুলো দরকার, এখানে মঞ্জুরুল হাসান বুলবুল যথার্থই বলেছেন, পর্যাপ্ত গবেষণা দরকার।
কিন্তু সেই গবেষণাটা আমরা দেখছি না। মানে জি। জিনোম সিকোয়েন্সিং দরকার, যেটা আসলে অমিক্রমণ কি না। তো এই জায়গাগুলো কিন্তু সেইভাবে আবু হচ্ছে সাইদ না। খান, এই বিষয়ে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাইবো। আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম রেস্তোরাঁ বা হোটেল মালিক যারা বলছে, তারা বলছে কারা এসে আসলে এই যে টিকার সনদ দেখিয়ে যে রেস্তোরাঁতে খাওয়া যাবে, কিন্তু তারা এক পাল্টা প্রশ্ন তুলেছেন যে এইগুলো আসলে চেকিং কে করবে? চাইলে তো রেস্তোরাঁ মালিক বা সমিতি তারাই তো আসলে করতে পারে, তারা কেন আসলে এই চেকিং এর দায় অন্যের কাছে চাপিয়ে দিচ্ছে, বা এটার আসলে সমাধান কি হতে পারে? এটা করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে বাস্তবতা, রেস্তোরাঁ মালিকরা যেখানে রেস্তোরাঁ খোলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, অর্থাৎ সার্টিফিকেট নেই বলে তাকে বিদায় দিবে, এইটা কিন্তু সম্ভব না। এই বাস্তবতা এখানে নেই। তারা রেস্টুরেন্ট খুলে খুলে বসে আছে। অতএব এই জায়গাটা হচ্ছে যে, আর এটাকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারের সেই লোকবল নেই যে সরকার এগুলোকে তদারকি করবে। ঘোষণা দিয়ে আমার কাছে মনে হয় যে সেই ঘোষণায় দেওয়া উচিত, যেটা বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তা না হলে ঘোষণার জন্য ঘোষণা দেওয়াটা কোনো মানে নেই। তো এই জায়গা থেকে স্বাস্থ্যবিধিটা, হ্যাঁ, স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। দুটো জিনিস জরুরি। অর্থাৎ একদিকে টিকার ব্যাপারটা, এটাকে আরো সম্প্রসারিত করা দরকার। এখানে যে অনিয়মগুলো আছে, যে এখানে তৃতীয় ডোজের ক্ষেত্রেও, অর্থাৎ বুস্টার ডোজের ক্ষেত্রেও যে সমস্যাগুলো আছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এখানে বয়সের বিষয় ইত্যাদি, যেগুলো ফল্ট লাইনার ইত্যাদি যেসব কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু বাস্তবে এখানে আমরা দেখছি যে অনেকেরই এখানে মেসেজ আসছে, অনেকেরই মেসেজ আসছে না। এসব ব্যাপারগুলো রয়েছে। আর একটা তার মানে সমন্বয়হীনতা বা অব্যবস্থাপনার যে বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি, সেগুলো কিন্তু সামনের দিনগুলোতেও আমরা কেউই আসলে কাম্য নয় আমাদের কারো কাছে। আবু সাইদ খান, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে ছোট্ট করে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে খালেদা জিয়ার সুস্থতা প্রসঙ্গ নিয়ে। তিনি কিন্তু প্রায় 2 মাস পরে বাংলাদেশের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েই আবার সিসিও থেকে কেবিনে ফিরেছেন। তো এই আসলে তিনি তো কিছুটা হলেও সুস্থ হয়েছেন এবং আছেন, তো বারবার তার দল থেকে যে আসলে বিদেশে যাবার প্রসঙ্গটি ওঠে, সেই বিষয়টি কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, খালেদা জিয়া অসুস্থ, এটা নিয়ে বোধহয় আর কোনো সংশয় নাই। যথেষ্ট অসুস্থ, তার বয়স হয়েছে এবং বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হয়ে পড়েছেন। এবং হ্যাঁ, খানিকটা তো সুস্থ না হলে তো আর তাকে ক্যাবিনে আনা হয় নাই, সেটা হয়েছে। এর মানে না এই নয় যে উনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন, এটা আমার মনে হয় না। চিকিৎসকরা বলতে পারবেন, চিকিৎসকরা বিভিন্ন সময় তাদের বয়ান থেকে যেটা বুঝেছে যে মারাত্মকভাবে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেখানে তো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিকদের তো আর বিদেশে চিকিৎসার কোনো বাধা নেই। এবং এমনকি অসুস্থ যারা জেলে বন্দী থাকেন, তারাও বিভিন্ন সময় বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছেন। তো খালেদা জিয়া যেহেতু বয়স্ক, দেশের প্রধানমন্ত্রী, তার বয়স বিবেচনা করে তো আমার মনে হয় বিদেশে যাওয়ার সুযোগটা এখানে করা সম্ভব। এখানে 401-এর ধারায়, যে ধারায় তাকে মানবিকতা দেখিয়েছে, হ্যাঁ, আদালতের নির্দেশে তিনি যেতে পারবেন না, কিন্তু সরকারের মানবিকতা, যেটা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা বলছেন মানবতা দেখিয়েছেন, আমার মনে হয় আরেকবার মানবিকতা দেখাতে পারেন। এই একই বিষয়ে মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি কি মনে করেন? আপনার মন্তব্য শুনতে চাইবো। বেগম খালেদা জিয়া অসুস্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসাই তিনি পাচ্ছেন এবং তার মতো করে পাচ্ছেন। আপনি বহু অনুষ্ঠানে বলেছে, আবারও বলি, আপনার খেয়াল রাখতে হবে যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বাংলাদেশে যে ব্যতিক্রমগুলি কখনো অতীতে হয়নি, সেই ব্যতিক্রমগুলি হয়েছে। প্রথম ব্যতিক্রম হয়েছে, বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের একমাত্র বন্দী, দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কিন্তু রাজবন্দী নন, দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি যখন জেলখানায় যান, তিনি একজন পরিচারিকার সাথে নিয়ে যেতে পেরেছিলেন। এটা বাংলাদেশের জেলের ইতিহাসে প্রথমতম একটি ঘটনা। এই ঘটনা আর পৃথিবীতে, বাংলাদেশে কখনো ঘটেনি। দ্বিতীয় ঘটনা ঘটলো যে তাকে যখন করোনার শুরুর দিকে তিনি প্রথমে সুযোগ পেলেন যে তিনি কারাবন্দী, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সিদ্ধান্তের কারণে তিনি তার বাড়িতে থাকবেন, বাড়িতে থেকে তিনি চিকিৎসা করাবেন। শুরুর দিকে বিএনপি যেটি বারবার বলতো যে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা করানো যাবে না, বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নাই, সরকারি হাসপাতালে চিকিৎসা নাই, সরকারি হাসপাতালে কোনো সুযোগ নাই, কিন্তু তাকে এই ব্যতিক্রমও করা হলো যে আপনি আপনার বাড়িতে থাকেন এবং আপনি আপনার সুবিধা মতো হাসপাতালে চিকিৎসা করেন। এটিও বাংলাদেশের কোনো কারাবন্দী, সৌভাগ্যবান কারাবন্দির বেলায় ঘটে নাই। তৃতীয় যেটি হচ্ছে যে এই যে শর্তাবলী ছিল যে তিনি যখন এখানে থাকবেন, বাড়িতে গৃহবন্দীর মতো থাকবেন, তখন বাইরের কেউ দেখা করতে পারবে না, পরিবারের সদস্য যারা, কিন্তু বিদেশি কূটনীতিকরাও তার সঙ্গে দেখা করছেন। একজন কারাবন্দী
আমরা এই দৃষ্টান্তগুলি লিখে রাখছি, ভবিষ্যতে যদি কোনোদিন আমরা কারাবন্দী হই তাহলে আমাদের পরিবাররাও তো বলতে পারবে যে এই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিতে হবে। আর যেটি বলা হয় যে কারাবন্দী অবস্থায় থেকে অনেকে বাইরে চিকিৎসা দিয়ে গেছেন, এটা কেস টু কেস বিভিন্ন, এটির এক একটা কেস এক এক রকম, তারা কে কিভাবে গিয়েছেন এটা আমরা জানি। আমার ধারণা যেটি সরকারের কাছে, আর যারা এসে বলছেন যে আজ থেকে 1.5 মাস আগে বা 6 সপ্তাহ আগে 2 মাস আগে যদি আপনি দেখেন, বিএনপির এক নেতা, 20 দলীয় জোটের এক নেতা বাইরে এসে বলছেন ভয়াবহ অবস্থা। জিজ্ঞেস করা হচ্ছে ভয়াবহ অবস্থা কার কাছ থেকে শুনলেন? ডাক্তারের কাছ থেকে শোনা নাই বা রোগীকে দেখা নাই, ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা ভয়াবহ অবস্থা মনে তবে আমরা করছেন। কাম্য করি না যে অবস্থা ভয়াবহ হোক, তিনি সুস্থ হয়ে উঠুক, এই কামনাই করতে চাই। যে একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আরো আলোচনা হবে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে এবার একটু দুদক প্রসঙ্গে জানতে চাইবো। দুদকের নতুন সচিব দায়িত্ব গ্রহণ করেছেন এবং আজকে ব্রিফিং এ তিনি ঘোষণা দিয়েছেন যে সরকারি সেবা যেসব প্রতিষ্ঠান দিয়ে থাকে, যেমন গণপূর্ত, রাজুক, ওয়াসা সহ এসব প্রতিষ্ঠানগুলোতে দুদকের নজর থাকবে। পাশাপাশি নতুন বছরে তারা নতুন করে কিন্তু তদন্ত, অনুসন্ধান এবং গ্রেপ্তারি কার্যক্রম আরো বেগবান করবে। আপনি আসলে কতটা আশাবাদী? নতুন সচিব মহোদয়কে স্বাগত জানাই, কিন্তু আমি যেটি মনে করি ঘোষণা দেওয়ার বিষয় নয়। দুদক একটি প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু ম্যান্ডেট আছে কাজ করার জন্য, তার 2-4টি প্রতিষ্ঠানের নামও বলার দরকার নাই। তাদের কাছে যে অভিযোগ আসবে সেই অভিযোগ অনুযায়ী তারা যেটি তিনি বলেছেন যে আমরা অনুসন্ধান করব, যেটি মামলা করার মামলা করব, যেটা গ্রেপ্তার করার গ্রেপ্তার করব, এটি চলমান একটা প্রক্রিয়া থাকা দরকার। কারণ যখন আপনি 3টি বা 4টি প্রতিষ্ঠানের নাম বলেন সেবাদানকারী প্রতিষ্ঠান, তখন অন্য প্রতিষ্ঠানগুলি আবার বলে যে শুধুমাত্র এই প্রতিষ্ঠানগুলি বলে শুধু আমাদের দিকে কেন। যেমন ধরেন যখন সাংবাদিক নেতাদের হিসাব চাওয়া হলো, তখন সাংবাদিক নেতারা বললেন যে শুধুমাত্র পেশাজীবী সাংবাদিক নেতাদের কেন, পেশাজীবী ডাক্তার, পেশাজীবী আইনজীবী, আমলাদের সংগঠন, অফিসার্স ক্লাবদের নেতা, তাদের কেন চান না? কাজে কারো কোনো সিলেক্টিভ হওয়ার দরকার নাই। দুদকের যে নির্ধারিত ম্যান্ডেট হচ্ছে আমার বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ না। যদি আপনি রাজনীতিবিদদের দিকে তাকাবেন, আমলাদের দিকে তাকাবেন না, আমলাদের দিকে তাকাবেন, পুলিশের দিকে তাকাবেন না, পুলিশের দিকে তাকাবেন, সিভিল অন্যদের দিকে তাকাবেন না, এটা হতে পারে না। কাজে আমার যেটা ধারণা, উনি এসছেন, উনি নজর দিবেন সব দিকে, এটা ইতিবাচক দিক। এবং তিনি যেটা বলেছেন আমি মনে করি যে দুদক তার ম্যান্ডেট দিয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন বিরোধী অভিযানের মধ্যে এটা চলমান রাখবেন, দৃশ্যমান রাখবেন এবং মানুষকে অবহিত রাখবেন যে তারা যে কাজটা করছেন। কাজেই অনুসন্ধান মানুষকে জানানো, গ্রেপ্তার মানুষকে জানানো, বিচার হলো সেটা মানুষকে জানানো এবং মানুষকে আস্থাটা ফিরিয়ে আনা, যাতে যে না দুদক একটি প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ অভিযান চালাচ্ছে, এটি হচ্ছে একটা বড় কাজ। তারপরে তো এই একই বিষয়ে আবু সাইদ খানের কাছে আবু সাইদ খানের কাছে জানতে চাইবো যে নতুন আঙ্গিকে আসলে আমরা নতুন বছরে পেতে যাচ্ছি কিনা দুদককে, আপনার কাছে কি মনে হয়? না, দুদকের নতুন সচিব যোগদানের মধ্য দিয়ে তাদের কার্যক্রম গতিশীল হোক সেটাই প্রত্যাশা করি। তো তাদের কার্যক্রমের অনেক বড় ক্ষেত্র রয়েছে। এখন দুদক প্রত্যেকে শুরু করবে না করবে সেটা একটা পরিকল্পিত হওয়া দরকার। আমরা তো দেখছি যে দুর্নীতিবাজদেরকে লেজ ধরা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয়। তো এই এমনটা যেন না হয়, দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা হয় এবং সেখানে যে খুচরা অর্থাৎ চুনোপুটি ধরার জন্য ব্যস্ত না থাকে, সেখানে রুই কাতলার দিকে নজর দেওয়া দরকার। দলমত নির্বিশেষে দুর্নীতিবাজ দুর্নীতিবাদী এবং সেই দৃষ্টিভঙ্গিটা থাকাটা দরকার। এবং যেখানে দুর্নীতি আছে, বিভিন্ন জায়গাগুলো আছে, এটা ওপেন সিক্রেট চিহ্নিত হয়ে আছে, সেই জায়গাগুলো প্রতিষ্ঠান এবং ব্যক্তি, তো সব দিকেই দুদক নজর দেবে। হ্যাঁ, দুদকের কার্যক্রম সম্পর্কে মানুষের আরো প্রত্যাশা রয়েছে। তো সেখানে তাদের হয়তো সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাও আছে। তো সেই সীমাবদ্ধতার ক্ষেত্রেও এখানে বিভিন্নভাবে সহযোগিতার বিষয় রয়েছে। তবে নতুন সচিবের আগমনের মধ্য দিয়ে তাদের যাত্রা এবং তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হোক, আরো গতিশীল হোক, সেটাই তো আমরা কামনা করবো। জি, সেই একই প্রত্যাশা আমাদেরও থাকবে। এবং আজকে এখানেই শেষ করছি। আলোচনায় যুক্ত হবার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। এই ছিল নিটোল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।